নিয়ে আমি আছি রোমানিয়াতে প্রায় 12 লক্ষ টাকা খরচ করছি প্রায়, এবং ইন্ডিয়া গেছি অনেক টাকা খরচ করে আসলাম। আসার পরে দেখলাম যে আমার এখানে একটা সাপ্লাই কোম্পানিতে আমাদের কোনো কাজ দেয় না, মানে একটা জঙ্গলের ভিতরে আমাদেরকে আটকে রাখছে অনেকদিন। এবং এর মধ্যে তারা আমাদের পাসপোর্ট নিয়ে পুলিশের হাতে দিছে। পুলিশের হাতে দিয়ে পুলিশ কি করছে, আমাদের বিল্ডিং এ রেড করছে। রেড করার পরে আমাদের 3-4 জনকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা আহ, তারা আমাদেরকে 15 দিনের জন্য একটা নোটিশ ধরিয়ে দেয়, বলছে তারা আপনারা এখন ইলিগাল, আপনারা 15 দিনের ভিতর আমাদের দেশ ছাড়তে হবে। যে মনে করো যে পাহাড়টা আমাদের মাথার উপর পড়লো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিওটির টাইটেল, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটি একটু অন্যরকম হবে। মানে অন্যরকম হবে বলতে এ ধরনের ভিডিও আমি এর আগে বানাইনি। এক ভাই আমাকে ফেসবুকে, মানে আমার পেজে, কারণ আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে তো আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের, এটা সকলেই জানেন। সেখানে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই আমি এরকম প্রবলেমে আছি। তো যাই হোক, অনেক কথা মেসেজ হলো। তারপর ভাবলাম যে আমি তার কাছ থেকে ডাইরেক্টলি কথাগুলো শুনি। আর ডাইরেক্টলি কথাগুলো শোনার জন্য আমি তাকে কল দেওয়ার পর আমি লাউডে দিয়ে, মানে আমি আমার মানে অন্য ফোনে ভিডিও রেকর্ড করি। এই জন্য ভিডিও রেকর্ড করি যে যে বিষয়গুলো ঘটছে এগুলো আপনাদেরও জানা দরকার। যদিও আমি এখানে তার প্রথম অবস্থার কথাগুলো আপনাদের শেয়ার করেছি, পরেরগুলো শেয়ার করিনি। পরেরগুলো এ কারণে শেয়ার করিনি, সে একটাই টেনশন করছিল যে ভাই আমাকে তো এরকম নোটিশ দিয়েছে, যদি আমাকে 15 দিন পরে পাই তাহলে কি আমার সাথে খুবই সমস্যা করবে, আমাকে কি জেলে রেখে দিবে, মানে তাকে জেল খাটাবে কি না বা লং টাইম জেলে রাখবে কি না। তো আমি তাকে একটাই কথা বুঝালাম যে দেখেন ভাই, আপনি তো এখানে বৈধভাবে এসেছেন, এটা ওদের প্রবলেমের কারণে এরকম হয়েছেন, আপনাকে ধরলে সর্বোচ্চ দেশে পাঠিয়ে দিবে, তার বেশি কিছু করবে না। তো তার চেয়ে বেশি কিছু হবে না ভাই, মানে এভাবে অনেক সান্ত্বনা দিলাম। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভাইয়ের সাথে আমার কি কথা হয়েছে সেই কথাগুলো শুনি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলেই মানুষ বিপদে পড়লে অনেকের হেল্প নিতে যায় বা হেল্প নেওয়ার চেষ্টা করে। আর রোমানিয়াতে এখনও বেশ কিছু প্রবলেম আছে, সাপ্লাই কোম্পানির প্রবলেম আছে। কারণ আমি এখন যে ভিডিওটি, মানে সামনে যে কথাগুলো উপস্থাপন করব সেগুলো বর্তমান সময়ে, মানে যেহেতু আজকে আজকে আমি ডেটটা বলছি না, মানে স্নোফল হওয়ার পরে তার সাথে আমি যোগাযোগ করেছি। যেহেতু যেহেতু স্নোফল একটা লম্বা টাইম হয়েছে, এই টাইমের মধ্যে আমারও যে কাজ কাম ছিল না, মন মানসিকতা ভালো ছিল না, আমি সেভাবে কারোর সাথে যোগাযোগ করিনি। তো আমি তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর তার সাথে কথা বললাম। তো শেষ পর্যন্ত কি কথা, কীভাবে সে অবৈধ হইলো, মানে এই জিনিসগুলো আপনাদের সামনে আমি জাস্ট তুলে ধরেছি, তার বেশি কিছু তুলে ধরিনি। কিন্তু শেষে তিনি যখন যে আচ্ছা ভাই ভালো থাকেন, যে সালাম টালাম দিয়ে ফোনটা কেটে দিল, তারপরে আবার সে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার প্রবলেমের কথাগুলো তো শুনলেন, আপনি তো মেসেজ করে অনেক কিছু বললেন যে না এরকম কোনো সমস্যা হবে না, আমি তো এখানে আছি, যদি আমাকে ধরে আবার পরে আমাকে কি জেল খাটতে হবে বা আমার সাথে কি বড় ধরনের কোনো সমস্যা হবে, আমি ভাই তো দেশে ঋণ করে এসেছি, আমি তো মানে বাসা থেকে টাকা নিয়ে এসে চলছি, আমার ঋণের জন্য আমার এখন লাইফটা অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। মানে বুঝতে পারছেন ব্যাপারগুলো, যে মানুষ ঋণ টিন করে আসলে কীরকম হয় আর ইউরোপ আসতে কীরকম টাকা লাগে, মানে এরকমটা তো আপনার ধারণা আছে বা জানেন, কারণ আপনি নিজেও কোনো দালাল বা এজেন্সির মাধ্যম দিয়ে এসেছেন, সেহেতু এই বিষয়গুলো বুঝতে পারছেন। যদিও আমি লোন করে আসিনি, তবে অনেক প্রবলেম ফেস করেছি আসার পর। তো যাক, ভাইয়ের সাথে অনেক কথা হলো, তো বাকি কথাগুলো তুলে ধরছি না এ কারণেই যে ভাই অনেক কান্নাকাটি করছিল যে তাকে জেল খাটতে হবে কিনা, যদি সে রোমানিয়াতে থাকতে চায় সে অবৈধভাবেই কাজ করবে, কারণ 1 বছর কাজ না করে সে যদি দেশে চলে যায় তাহলে তো লোনের জন্য তার বহুত একটা, মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। তো তাকে অনেক বুঝালাম, বুঝার পর সে একটাই কথা বলছে যে ভাই আমাকে যখন ধরে তাহলে কি 1 বছর 2 বছর জেলে রেখে দিবে বা আমার সাথেই করবে। আমি তোকে একটাই বুঝালাম যে দেখেন আপনাকে যদি ধরে তাহলে আপনাকে বাংলাদেশে রিপোর্ট করবে হয়তো সর্বোচ্চ। আর আপনি বলবেন যে দেখেন এরকম করার পর আমি এখানে আছি, যে আমি এরকম ঋণ টিন করে এসেছি, আপনি বোঝানোর চেষ্টা করবেন। তাছাড়া আপনার সাথে আর কিছু করবে না, হয়তো সর্বোচ্চ ডিটেনশন সেন্টারে আপনাকে 1 সপ্তাহ রাখতে পারে। 1 সপ্তাহ রাখার পর যদি মনে করেন যে না আপনার দ্বারা এখানে প্রবলেম হতে পারে, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আর যেহেতু 15 দিনের নোটিশ দিয়েছে, এরকম অনেকেই 1 মাসের নোটিশ পেয়েছে, এখনও রোমানিয়াতে আছে, এরকম অনেক আছে। তো এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে ভাইয়ের কথাগুলো শুনি। তারপর যে কথাগুলো লাস্টে হয়েছিল সে কথাগুলো তো কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো বর্তমানে রোমানিয়াতে আসার পরেও মানুষ কীরকম সিচুয়েশনে পড়ে, কীভাবে বিপদে পড়ে, এটা জানতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি।
তো চলুন সামনে তার কথোপকথনগুলো তার সাথে আমার কি কথা হয়েছে এগুলো শোনা যায়। তো ভাই, মানে আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন, হ্যাঁ, যে মেসেজে শুনলাম যে আপনি এখানে অবৈধ হয়ে গেছেন, আর এটার কারণ হচ্ছে আপনার কোম্পানি ওয়ার্ক পারমিট মানে বের করার কথা ছিল। ওয়ার্ক পারমিট বের করার সময় আপনার কোম্পানি ওয়ার্ক পারমিটটা বের করতে পারে নাই, রিজেক্ট হয়েছে ওয়ার্ক পারমিটটা, হ্যাঁ। তারপর মানে পুলিশ প্রশাসন এসে আপনাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছে, এতদিনের মধ্যে তুমি আমাদের ছাড়বা। তো কিভাবে কি হলো ভাই, যদি মানে একটু বলতেন। হ্যাঁ, শামীম ভাই, আসলে আমি আপনার ভিডিওগুলো দেখতাম দীর্ঘদিন ধরে। যখন আমি রোমানিয়াতে আসি নাই, এর আগ থেকে আমি আপনার ভিডিওগুলো দেখতাম। তো ওখান থেকেই আপনার সাথে পরিচিত। তো অনেক স্বপ্ন নিয়ে আমি আসি রোমানিয়াতে, প্রায় 12 লক্ষ টাকা খরচ করছি প্রায়, এবং ইন্ডিয়া গেছি, অনেক টাকা খরচ করে আসলাম। আসার পরে দেখলাম যে আমার এখানে একটা সাপ্লাই কোম্পানিতে আমাদের কোনো কাজ দেয় না। একটা জঙ্গলের ভিতরে আমাদেরকে আটকে রাখছে অনেকদিন। আটকে রাখার পর আমরা ওখান থেকে চলে আসার পরে একটা কোম্পানিতে আবেদন করলাম ওয়ার্ক পারমিটের জন্য নতুন ভাবে। তো ওই কোম্পানি আমাদেরকে প্রায় 45 দিনের ভিতর ওয়ার্ক পারমিট বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা 1 মাস 2 মাস 3 মাস চলে গেল। তো 4 মাস চলে যাওয়ার পরও তারা আমাদেরকে ওয়ার্ক পারমিটটা বানিয়ে দিতে পারে নাই, এবং আমাদেরকে বসে রাখছিল বাড়ির মধ্যে, কোনো কাজকর্ম দেয় না, কোনো কিছু দেয় নাই। আমরা 4 মাস ধরে মানব বাড়ি থেকে নিয়ে শেখাইতাম, আমরা প্রায় 3-4 জন ছিলাম আর কি। তো এইভাবে হইতে হইতে তারা আমাদেরকে এক পর্যায়ে বলছে কি, যখন আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সবকিছু এভরিথিং শেষ হয়ে গেল, তো তারা বলছে কি, আমরা ওয়ার্ক পারমিটটা আপনাদের হয় নাই, আপনাদের জন্য আবার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হয়েছে, আপনাদের জন্য আমরা কোর্টে আবেদন করছি, যাতে কোর্ট ফেস করে আমাদেরকে ওয়ার্ক পারমিটটা বানিয়ে দেবো। এর মধ্যে তারা আমাদের পাসপোর্ট নিয়ে পুলিশের হাতে দিছে। পুলিশের হাতে দিয়ে পুলিশ কি করছে, আমাদের বিল্ডিং এ রেড করছে। রেড করার পরে আমাদের 3-4 জনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে 15 দিনের জন্য একটা নোটিশ দিয়ে দেয়, বলছে আপনারা এখন ইলিগাল, আপনারা 15 দিনের ভিতর আমাদের দেশ ছাড়তে হবে। এটা বলাতে আমরা তো 3-4 জন মনে করেন যে পাহাড়টা আমাদের মাথার উপর পড়লো। তো আমরা মানে আপনার এই বিষয়টা আমি একটু কথা বলি, আপনার এই বিষয়টা তাহলে আমি তো মনে করেছিলাম যে আপনার যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানিতেই মানে এরকম কাজটা হয়েছে, মানে ওই কোম্পানিতে আপনার কাজ না পাওয়ার পর অন্য কোম্পানি একটা গেছেন, যাওয়ার পর বলছে যে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিয়ে মানে কাজ দিবে, মানে নতুন ভাবে, মানে ওইটাও সাপ্লাই কোম্পানি। তাহলে মানে এখানে সাপ্লাই কোম্পানির প্রবলেমটা বেশি, আর তারা ওয়ার্ক পারমিট বাইর করতে পারলো না, রিজেক্ট হলো, এ কারণে আপনাকে পাসপোর্ট নিয়ে মানে পুলিশের কাছে দিয়ে আপনাকে বিপদে ফেললো। মানে আমি এরকম তো ঘটনা শুনিনি ভাই। এরকমই তো বললো ভাই আমাদের সাথে, বাসা থেকে বের করার জন্য। ও আচ্ছা, মানে আপনাদেরকে নিয়ে এসে তো উঠালছে, যদি পারমিট ব্যবস্থা করতে পারতো তাহলে তো আপনাদেরকে কাজ করে নিতে পারতো। মানে আপনাদের মাধ্যমে যদি 5,000 ইনকাম করে তাহলে যে অর্ধেক ওই রাখতে পারবে, অর্ধেক আপনাকে দিতে পারবে, মানে এটা একটা হচ্ছে ওদের একটা বিজনেস যাকে বলে, আপনাদেরকে মাধ্যমে। 250 ইউরো নিয়েছিল। তো এরা ও আচ্ছা আচ্ছা, 250 ইউরো নিচ্ছে তাও। 250 ইউরো নিয়েছিল, অনেকজন থেকে 300 ইউরো নিয়েছিল। নেওয়ার পরে তারা আমাদেরকে যখন পারমিটটা বের করতে না পারে, তারা বলছে যে তারা আমাদেরকে এখন বাসা থেকে বেরও করতে পারতেছে না, কিছু জবাব দিতে পারতেছে না। জবাব দিতে না পারে তারা পুলিশকে ধরা দিয়ে 15 দিন একটা নোটিশ দিয়ে দিল, যাতে তারা আপনি চলে যেতে পারি। ও, যাকে বলে ইমোশনালি ব্ল্যাকমেইল। ইমোশনালি ব্ল্যাকমেইল। আমরা এইভাবে পড়ছি আসলে। তো এখন আপনাদের চিন্তা ভাবনা কি? এখন চিন্তা ভাবনা তো আমরা তো যার মধ্যে চলে আসছি অলরেডি। মনে করো কয়েকজন তো মনে করো যে বাংলাদেশে ডিপোর্ট হয়েছে, আর তারা বর্ডারে ক্রস করতে যাচ্ছে। বর্ডারে ক্রস করার সময় তারা ধরা খাইছে, ধরা খেয়ে বাংলাদেশে ডিপোর্ট হয়েছে আসলে। আচ্ছা, বর্ডার ক্রস বলতে আপনাদের যে কোম্পানি গেছিলেন এটা কি বর্ডার এরিয়াতে ছিল? এটা বর্ডার এরিয়াতে ছিল। বর্ডার এরিয়াতে ছিল। তারপর মধ্যে এরা মনে করেন যখন 15 দিনের নোটিশ খাইছে, 15 দিনের নোটিশ খাওয়ার পরে তারা মনে করেন যে দিশাহারা না হয়ে তখন এদের সেট চলে যাওয়ার সময়, বর্ডার ক্রস করার সময় তারা ধরা খাইছে বর্ডার পুলিশের কাছে। তখন তারা বর্ডার ধরা খাওয়ার পরে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করছে। তো যাই হোক, অনেক কথা শুনে আমি কাহিনীটা বুঝতে পারলাম ভাই, হ্যাঁ। আর আসল কথা, আমি আপনাকে বর্ডার এলাকাতে কিনা এটা এই কারণে জিজ্ঞাসা করলাম যে মানে আমি তো রাজধানীতে আছি, এটা তো হয়তো জানেন যেহেতু আমার ভিডিও দেখেন আপনি। মানে রাজধানীতে এরকম কোনো প্রবলেম পাইনি ভাই, কারণ আমার সাথে অনেক প্রবলেম হয়েছিল, এটা সলিউশন আমি পুলিশের কাছ থেকে পেয়েছিলাম। তো যাই কি প্রবলেম, তো আপনার কথা শুনে বুঝতে পারলাম যে অনেকেই বর্ডার যেতে লেগে ধরা খেয়েছে, হ্যাঁ।
মানে এখন সেনজেন হওয়ার পর হয়তো বর্ডার এরিয়াটা আরো ভয়ানক হয়েছে মানে অবৈধের জন্য। তো আপনি যাননি মানে রোমানিয়াতে থাকতে যাচ্ছেন, তো আপনি থাকেন, টেনশন ফ্রিভাবে থাকেন। আপনার যে এই যে এই 15 দিনের নোটিশ দিয়ে দিয়েছে না, 15 দিনের নোটিশ দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে। এটা নিয়ে কোনো ইফেক্ট পড়বে না। কারণ আমার অনেক পরিচিত আছে যে আমি যখন এই যে আমি তো কিন্তু ভাই ক্রায়োভাতে ছিলাম এর আগে, রাজধানীতে আসার আগে। মানে আমি অবৈধ হয়েছি ক্রায়োভা থেকে, মানে সেকেন্ড কোম্পানিতে যায়, আপনার মতো আমারও সেকেন্ড কোম্পানিতে যায়, আমি অবৈধ হয়েছি। কিন্তু তারা এই যে পুলিশ প্রশাসন দিয়ে ঝামেলা করেনি, আমরাকে বলেছিল যে আমরা যেহেতু পারলাম না, আর যেহেতু তোমাদের সব কিছু শেষ এখন অবৈধ, তো তোমরা তোমাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারো। মানে আমাদের কোম্পানি তাহলে এদিক দিয়ে ভালো ছিল। তারপর তো আমরা রাজধানী এসে আসার পর ফুড ডেলিভারি করছি, আর আপনারা যেহেতু মানে ওরকম একটা এরিয়াতে আছেন, বলবো একটু সেফটি থাকেন ওখান থেকে। এখন যদি আপনারা রাজধানীর দিকে আসতে পারতেন হয়তো, হ্যাঁ, তাহলে এখানে একটা কাজের ম্যানেজ করে দেওয়া যেত, ফুড ডেলিভারি হোক, যে কোনো কাজ হোক। তবে ভাই মানে এটা তো আপনার কারণে প্রবলেমে পড়েননি, ঠিক আছে না, পারমিট রিজেক্ট হয়েছে, এটার কিন্তু একটা আমার 3 মাস, সারা 3 মাস আমার ভিসার মেয়াদ ছিল। এগুলো সবকিছু খেয়ে ফেলছে, তারা আমাদের থেকে টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, সবকিছু কিনেছে। নেওয়ার পরে তারা মনে করো যে আমাদের জন্য কোনো একটুখানি চেষ্টা করে নাই যে এদের ওয়ার্ক পারমিট এভাবে হচ্ছে না, তারা লয়ার দিয়ে চেষ্টা করে ওয়ার্ক পারমিটটা বের করি। তারা আমাদেরকে মানে এমনি এমনি ওয়ার্ক পারমিট বের করে কাজ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ফিজিক্যালি ব্যক্তিগতভাবে তারা কোনো চেষ্টা করে নাই। বরং তারা আমাদেরকে মানে কোম্পানিগুলো ধোঁকা দিয়ে আমাদেরকে মানে জীবনটা নষ্ট করি, আমাদেরকে অবৈধ করে দিয়ে আমাদের আরেকটা কথা হয়েছে ভাই, নষ্ট করে দিল। 300 ইউরো মানে হচ্ছে রোমানিয়ান টাকায় 1500 রন। যদি 10টা লোকের কাছ থেকে 1500 করে নেয় তাহলে কতগুলো টাকা হয় আপনি হিসাব করেছেন? মানে আমাদের টার্গেটটা ছিল এটাই, মানে টার্গেট ছিল এটাই। এখানে তো ওরা ইনকাম করে লেছে ভাই, প্রায় 15,000-এর মতো ইনকাম করে লেছে ওরা, বুঝেন? যদি 10টা লোক হয়, আমি তো 10টা দিয়ে বুঝাচ্ছি, ওখানে তো আরও লোকের সাথে এরকম করেছে, আপনাকে ওখানে রেখেছে, আর কাউকে নিয়েছে এবং কাজের কথা বলে মানে বিপদে ফেলেছে। তবে মানুষকে ভাই মানে অসহায় মানুষকে কাজের কথা বলে এভাবে বিপদে ফেলা উচিত না, এটা ওরা বুঝে না। তো তাহলে ভয়ানক পরিস্থিতি ভাই, ভয়ানক পরিস্থিতি, সাবধানে থাকেন। তবে এটা নিয়ে টেনশন করেন না ভাই। এখানে আসছি 5 মাস, আমার মনে করো আমার ফ্যামিলি আছে বাড়িতে। আমি তো অনেক দেনা পাওনা নিয়ে এখানে আসলাম, অনেক স্বপ্ন নিয়ে আসলাম, মনে করেন যে অনেক কিস্তি টিস্তি ছিল। তো এখানে আসার 2 মাসের মধ্যে আমি মনে করছি আমার কিস্তি টিস্তি শোধ করবো, কিন্তু আজকে 5 মাস ধরে আমি বাড়িতে একটা টাকাও পাঠাতে পারি নাই। তো বাড়ির মধ্যে আমার খুব ভয়ানক অবস্থায় আছে। আমি কি এখন বাড়ির চিন্তা করবো নাকি এখানকার মানে টেনশন করবো, কোনটা করবো আমি মানে বুঝে উঠতে পারতেছি না। সবারই এরকমই অবস্থা ভাই, মানে আমরা তো কেউ জমিদার ঘরের ছেলে না, মানে দেনা পাওনা করে আসি, আসার পর এরকম সিচুয়েশনে পড়ার পর আমাদের আর কিছু করার থাকে না। এই যে দেশের অনেক মানুষ কি বলে জানেন ভাই, হ্যাঁ, রোমানিয়া গেছে, রোমানিয়া যাওয়ার পর ইতালি পালিয়েছে, এই জায়গায় পালিয়েছে, মানে ওদের জন্য আমাদের সময় বাজার নষ্ট হচ্ছে, ওরা বেশি বুঝে ওই কারণে এখন আমরা ভিসা পাচ্ছি না। কিন্তু আসার পর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি করবে যারা ধরা খেলো? কথা শুনেন, আমাদের আরো 2-3 জন ভাই, 4 জন ভাই ছিল, তারা তাদের টিআরসি কার্ড ছিল। টিআরসি কার্ড থাকার পরও তারা রোমানিয়া ছেড়ে যাচ্ছে না, কারণ তারা চাচ্ছে কি রোমানিয়াতে সেটেল হওয়ার জন্য। এবং তারা 2 বছর একটা কোম্পানি চাকরি করছে, তবুও তারা চাচ্ছে রোমানিয়াতে চাকরি করবে। তারা ইতালি, ফ্রান্স এগুলো চুজ করে নাই, কিন্তু কোম্পানি আমাদেরকে অবৈধ করে দেওয়ার পরে তারা মানে সিদ্ধান্ত নিয়েছে এই দেশটা ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য যখনই সিদ্ধান্ত নিয়েছে, একটু বর্ডার রেখে গেছে, ওখানে ধরা খাইছে। আসলে কিন্তু কেউ ব্যক্তিগতভাবে এখান থেকে মানে লোভে ফ্রান্সে, ইতালিতে যাচ্ছে না, সবাই এরকম বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে না, আমি বলবো যে 80% বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। 20% হচ্ছে মনে করেন যে লোভের উদ্দেশ্যে ফ্রান্স, ইতালি যাচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছে ভাই, ব্যাপারটা এরকম হয়েছে, বুঝলাম। ভাই 2 বছর চাকরি করছে কোম্পানিতে, 2-3টে টিআরসি কার্ড আছে, ওই রকম লোক অবৈধ হয়ে গেছে। আমি কি বলবো ভাই? সেটাই তো, ছিল আমি বিশ্বাস করতে পারছি, আমার সাথে ছিল 3টে টিআরসি কার্ড নিয়ে, সেই লোক অবৈধ হয়ে গেছে, ও টিআরসি কার্ড পুলিশে নিয়ে নিছে। তো যাই হোক ভাই, মানে এখন আল্লাহর উপর ভরসা রাখেন, থাকেন। সামনে যেহেতু সাধারণ ক্ষমা দেওয়ার সম্ভাবনা আছে, আমি এম্বাসিতে কথাবার্তা বলেছিলাম, তো বলছে যে মার্চের শেষে দিতে পারে, অথবা সামনে ইলেকশন আছে, এখন হয়তো এবছরই দিবে। আর রোমানিয়া কিন্তু লং টাইম থেকে যে মানে এরকম কোনো বৈধতা ঘোষণা দেয়নি। আর রোমানিয়ার গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটা জানে ভাই, হ্যাঁ, যে এখানে আসার পর কিভাবে মানুষজন অবৈধ হয়েছে। সেহেতু সামনে আমাদের জন্য একটা ভালো কিছু আসবে, ওখানে আপনাদের ডকুমেন্ট হবে, হ্যাঁ, এটা নিয়ে টেনশন করেন না। তো ভাই লাস্টে বসে আছি, আমরা রোমানিয়াতে আছি, রোমানিয়াকে ভালোবেসে আছি, এবং রোমানিয়ার পরিস্থিতি খুব ভালো এবং এদের মানুষগুলো ভালো আছে। তো কিছু কোম্পানির জন্য আমরা অবৈধ হয়ে যাচ্ছি, যার কারণে আমরা বিপদের সম্মুখীন পড়ে গেছি। তো
এটা আমরা সরকারের কাছে চাই, আমরা রোমানিয়া সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা, যাতে আমরা এই দেশে থাকতে পারি আর কি, এই দেশে কাজ করে আমরা চলতে পারি, দেশে থাকতে পারি, এই দেশের স্বপ্ন নিয়ে আসি, এই স্বপ্নটা যাতে বাস্তবায়ন করতে পারি। আচ্ছা, যাই হোক ভাই, আপনার কথা শুনে তো খারাপ লাগলো, তবুও কিছু করার নাই, যেহেতু পরিস্থিতি শিকার আমিও বিপদে পেরেছি। তো লাস্টে আপনাকে একটা কথা বলতে চাই ভাই, হ্যাঁ, আপনার সাথে যে কথাগুলো হলো আপনার, হ্যাঁ, এগুলো কিন্তু আমি অন্য ফোনে একটাতে রেকর্ড করেছি, যে আপনি তো জানেন যে আমি একজন ইউটিউবার। তো আমি চাচ্ছি যে আপনার এই কথাগুলো মানুষজন জানুক, মানে কি পরিস্থিতিতে পড়েছেন, আমার তো গালা তো জানে। তো এটা কি আপনি পারমিশন দিবেন, যে যদি মনে করেন যে না কোনো সমস্যা না, তাহলে আমি আমার ভিডিওটা মানে ইউটিউবে আপলোড করবো? যে আমি আসলে চাই আসলে রোমানিয়াতে এসে আমার মতো অনেকে আছে, বা আমার মতো অনেকে আসবে, বা মনে করেন যে এখানে বর্তমানে আছে, তারা মনে করছে কি তারা বৈধ, আসলে তারা যে কখন যে অবৈধ হয়ে যাবে তারা নিজেরাও জানে না। তো আমার ব্যক্তিগত আমার যেগুলো কথা আছে, বা আমার যেগুলো আমার দিক থেকে যদি একজন ব্যক্তিও যদি অবৈধ থেকে বৈধ হইতে পারে বা সচেতন হতে পারে, এটা আমার জন্য, আমার কথা শুনে, তাহলে এটা আমি উপকৃত হবো আর কি, সমস্যা নেই। যাই হোক ভাই, আপনি যেভাবে আমাকে পারমিশন দিলেন আপলোড করার জন্য, কারণ আপনাকে না পারমিশন নিয়ে, আপনার কাছ থেকে না পারমিশন নিয়ে আমার এই ভিডিওটা আপলোড করা উচিত ছিল না, ওই জন্য আমি লাস্টে বললাম, কারণ আপনি তো জানতেন না যে আমি ভিডিওটা করছি যেহেতু। তো যাই হোক ভাই, পারমিশন দেওয়াতে ভালো লাগলো। তো থাকেন, আমিও আছি লং টাইম থেকে, আপনিও থাকেন, ইনশাআল্লাহ দেখেন কিছু করতে পারেন কিনা। ভাই আমাদের জন্য, আমরা চাই রোমানিয়াতে থাকি, রোমানিয়াতে একটা সেটেল হই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ আবার কথা হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো বুঝতেই পারলেন যে তার কথাগুলো শোনার পর, যে সে একটা কোম্পানিতে আসার পর কীভাবে তাকে ওইরকম কোনো ভয়ানক পরিস্থিতিতে আটকে রেখেছিল। আটকে রাখার পর সে অন্য কোম্পানিতে গেল, কারণ ভাবলো যে যেহেতু আমি বাংলাদেশের এজেন্ট বা এজেন্সি ধরে এসেছিলাম, তারা আমার সাথে বেয়াদবি করলো, এখন একটা নতুন কোম্পানিতে যাই। কিন্তু সাপ্লাই কোম্পানি যে কীরকম ভয়ঙ্কর হতে পারে সে কথাগুলো শুনে বুঝতে পারছেন। আমি তো প্রথমে যখন আমাকে মেসেজ দিয়েছিল ভাবছিলাম যে কোম্পানিতে এসেছে সে কোম্পানিতেই এই কাহিনীটি ঘটেছে, কিন্তু তার কথা শোনার পর আমি তো ভাই আপনাদের মতোই আশ্চর্য হয়েছি, আপনার যেভাবে আশ্চর্য হচ্ছেন এখন। তো এভাবে হওয়ার পর দ্বিতীয় কোম্পানিতে যাওয়ার পর তারা কিন্তু মনে করেন যে প্রায়, মানে তার সাথে কথা বললাম, বলছে 50টা লোকের কাছে ভাই এরকমভাবে টাকা পয়সা নিয়েছে, মানে 250, 300, 350, যাকে যেভাবে পারে ইউরো নিয়েছে। আর এভাবে যদি নেয় তাহলে মানে 3-4 মাস তারাকে এক জায়গায় রাখার পর বা এরকম পরিস্থিতি রাখার পর কীরকম একটা অ্যামাউন্ট ইনকাম করেছে বুঝতে পারছেন। আসল কথা এখানে কিন্তু আমরাই তাদের, মানে এখানকার সাপ্লাই কোম্পানিগুলোকে ব্যবসা শিখিয়ে দিচ্ছি, এরকম যদি করো, এখানকার মানুষজন যদি বিপদে পড়ে, টাকা দেওয়া হলো এভাবে হলো, তোমাকে মানে তোমার এখানে বোধ হতে চাইবে, মানে এটা আমরা বুঝিয়ে দিয়েছি। তবে আমি বাঙালিকে খারাপ বলছি না, তবে এটা আমাদের জন্য ঠিক হয়নি ভাই। আমি হয়তো এখানে এসে ভালো পজিশান পেয়ে নিয়েছি, পেয়ে নেওয়ার পরে কোনো কোম্পানির সাথে আমাদের পরিচয় হয়েছে, যে কোম্পানির সাথে আমাদের পরিচয় হয়েছে সেই কোম্পানির মাধ্যমে যদি আমরা কারো উপকার করতে পারি তাহলে আমরা উপকার করবো, আর যদি না পারি কাউকে বিপদে ফেলার দরকার নাই, কারণ এটা তো হাতে ধরে কেউ বিপদে পড়লো। আর ওই ভাই হয়তো সম্পূর্ণ আমি জিজ্ঞাসা করলাম না, মানে পরে জিজ্ঞাসা করেছি কোনো বাঙালির মাধ্যমে, যে ভাই আমি এরকম বিপদ আছে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এভাবে কাজের ব্যবস্থা করে দেন বলে কাজে ঢোকার পর সে কিন্তু অন্য একটা কোম্পানিতে গেছিলো, আর যে তাকে কাজে ঢুকে দিয়েছে সে কিন্তু জানতো যে কোম্পানি এরকম, তারপরও তাকে ঢুকে দিয়েছে। এর কারণ হচ্ছে সে মানুষ না, সে হচ্ছে একটা অমানুষ। অমানুষ না হলে এতগুলো লোকের সাথে এরকমটা করতে পারতো না। মনে করেন কোম্পানি যদি এখন 300 ইউরো করে নেয়, হয়তো 50 ইউরো বা 100 ইউরো করে তাকে দিবে, আর বাকি 200 ইউরো কোম্পানি রাখবে, কারণ কোম্পানি তো মনে করছে যে আমি এত কষ্ট করে কোম্পানি চালাবো, এত কষ্ট করে কোম্পানি চালার পর আমি হয়তো এরকম ইনকাম করবো, কিন্তু এই কাজ করলে তো আমি অনেক ইনকাম করে নিচ্ছি, হ্যাঁ, টাকার লোভ তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, তারপরে এরকম বিপদে মানে ফেলছে মানুষকে। আর কোম্পানি কি দেখালো, কোম্পানি কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে। কোম্পানি ইমিগ্রেশন পুলিশকে দেখালো, দেখো আমার এখানে একটু কিছু লোক ছিল, তো তারা তো এরকম পর্যায়ে আছে, তো তারাকে মানে পারমিট তারকে বাইরে হলো না। কিন্তু আমি চাচ্ছি যে মানে এদের দ্বারা খারাপ কিছু হোক, এরকমটা যেন না হয়, এটা আমাদের দেশের জন্য অনেক কিছু। তো তোমরা এসে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নাও। তারপরে এই পরিস্থিতি ঘটলো। তো যাই হোক, এই ভিডিওটা বানালাম এই জন্যই, যদিও লাস্টে ভাইয়ের পারমিশন নিলাম যে আপনার এই ভিডিওগুলো আমি ক্যাপচার করেছি, মানে কথাগুলো ক্যাপচার করেছি, এটা কি আমি সকলের সামনে তুলে ধরতে পারি কিনা। তো ভাইও খুশি হলো যে হ্যাঁ, আমার মতন যেন কি বিপদে না পড়ে, কারণ সে যেহেতু কান্নাকাটি করছে, অনেক দুঃখ প্রকাশ করছে যে আমি দেশে এভাবে আসছি ভাই, এখন কি করব না করব। তো আপনারা আমরা যেন সকলে সাবধান হতে পারি, কারণ এরকম বিপদের কোনো সম্ভাবনা দেখলেও যেন আমরা কমপক্ষে, উনি যে বর্ডার এলাকাতে ছিল কারণ এই প্রবলেমটা, যে বর্ডার এলাকাতে না থাকি, কোম্পানি ছেড়ে আমরা এই রাজধানী বা এরকম একটা পজিশন আসতে পারি, যে কাজ কাম করতে পারি। তারপর বলবো আমরা কোম্পানিকে, দেখেন যদি আমাদের ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন আমরা আবার ব্যাক আসছি,
তো আমাদের ম্যানেজ করেন, যেহেতু এখনো অনেকদিন লং টাইম হয়ে গেল। মানে ভাইয়ের কিন্তু প্রায় 3 মাসের ওপর ভিসার মেয়াদ ছিল। সে যদি মানে ভিসার মেয়াদ থাকা অবস্থায় ওই বর্ডার এলাকা থেকে মানে যে এরিয়াতে একটু ঝামেলা কম, যেমন এখন রাজধানীতে ঝামেলা কম, এখানে অনেকে ফুড ডেলিভারি করছে, তো এরকম পজিশনে আসতে পারতো, তাহলে তো তার এরকম দিন দেখতে হতো যে তাকে কোনো দিনে নোটিশ ধরে দিয়েছে। আর তার ভিসার মেয়াদ থাকলে তো সে ট্রেনের টিকিট কেটে আসতে পারতো, কারণ ইমিগ্রেশন পুলিশ হোক এমনি পুলিশ হোক যখন তার ডকুমেন্ট চেক করতো ভিসার মেয়াদ আছে, সে রাজধানীতে যাচ্ছে, সে তো পালে যাওয়ার জন্য যাচ্ছে না। এখান থেকে যদি আপনি ভিসার মেয়াদ অল্প কয়েকদিন আছে আপনি বর্ডার এলাকা দিয়ে যান, তাহলে হয়তো সমস্যা করতে পারে। বর্ডার এলাকা থেকে যদি আপনি রাজধানী দিকে আসেন তাহলে ঝামেলা করবে না, কারণ তারাও বুঝে যে রোমানিয়া থেকে বুলগেরিয়া মানুষ যাবে না, পালে যাবে না, সেহেতু সে যাবে না। তো আপনারা আপনাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যেন সতর্ক হতে পারেন, এই জন্যই আমার এই ভিডিওটা করা, যেন আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে একটা পদক্ষেপ নিতে পারেন, এই জন্যই আমার এই ভিডিওটা করা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, কারণ ইউরোপ স্বপ্ন পূরণ কিন্তু অত সহজ না। আপনাকে অনেক সমস্যা মোকাবেলা করে, সমস্যা আসবে আপনার জীবনে, সমস্যাগুলো মোকাবেলা করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, তারপর ভালো কিছু করতে হবে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।